চিন্তা করেন একটা টিম যাদের হাতে ছিল নোবেল প্রাইজ, ওয়ার্ল্ড স্ট্রিটের ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বস্ত এবং ট্যালেন্টেড একটা টিম, অথচ মাত্র কয়েক সপ্তাহে তারা প্রায় সব হারিয়ে ফেলেছিল। প্রশ্নটা হলো কেন? আমি ইমরান হাসান বলছি ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে। আজকে আমরা দেখবো ফিনান্সিয়াল হিস্টোরির অন্যতম ইম্পর্টেন্ট একটা কেস, লং টার্ম ক্যাপিটাল ম্যানেজমেন্ট বা সংক্ষেপে এলটিসিএম এর গল্প। এই গল্প থেকে যে শিক্ষাটা আমরা নিব সেটা শুধু ওয়ার্ল্ড স্ট্রিটের জন্য না, এটা প্রতিটা ইনভেস্টরের জন্য প্রাসঙ্গিক, এমনকি বাংলাদেশে। 1994 সালে জন মেরিওয়েদার নামের একজন লিজেন্ডারি বন্ড ট্রেডার একটা হেজ ফান্ড শুরু করলেন। তার সাথে যোগ দিলেন মাইরন শোফ এবং রবার্ট ম্যাটন, দুইজন ইকোনমিস্ট, যারা পরবর্তীতে 1997 সালে ইকোনমিক্সে নোবেল প্রাইজও পেয়েছিলেন, ঠিক সেই অপশন প্রাইসিং মডেলের জন্য, যেটা আজও পুরো বিশ্বের ফিনান্স ইন্ডাস্ট্রি ব্যবহার করে থাকে। একদিকে এক দশকের বেশি অভিজ্ঞতা, অন্যদিকে নোবেল প্রাইজের মতো একাডেমিক এক্সিলেন্স, বিশাল অবস্থা। তো সেই ফান্ডে 80 জন ইনভেস্টর তখন যোগ দিলেন, প্রত্যেকে মিনিমাম $10 মিলিয়ন দিয়ে যোগ দিলেন। শুরুতেই তারা তুলেছিল $1.25 বিলিয়ন, যেটা সেই সময় হেজ ফান্ডের জন্য, নতুন কোন হেজ ফান্ডের জন্য রেকর্ড অ্যামাউন্ট ছিল। এবং প্রথম বছরে ফিস বাদ দিয়ে রিটার্ন ছিল 21%, দ্বিতীয় বছরে 43%, তৃতীয় বছরে 41%। 1997 সালে যখন পুরো এশিয়া ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই বছরে এলটিসিএম প্রায় 17% রিটার্ন দিয়েছিল। তো এই অবস্থাতে ওয়াল স্ট্রিটের কাছে মনে হচ্ছিল এই টিম কখনো ভুল করতে পারে না। এখন কোশ্চেন হলো, তারা আসলে করছিলটা কি? তাদের স্ট্র্যাটেজি ছিল কনভার্জেন্স ট্রেড, মানে এমন দুইটা সিকিউরিটিসে তারা খুঁজে বের করতো যাদের প্রাইস একই থাকার কথা কিন্তু কিছু প্রাইস গ্যাপ আছে, কিন্তু থিওরিটিক্যালি প্রাইসটা এক হওয়ার কথা। এবং এই গ্যাপটা এতই কম ছিল যে এখানে এই গ্যাপটাকে ইউটিলাইজ করে প্রফিট করতে হলে তার বিশাল অঙ্কের লোন বা লিভারেজ না দিলে ওটা মিনিংফুল প্রফিট হতো না। শুনলে অবাক হবেন, তারা 5 বিলিয়ন ইকুইটির বিপরীতে 125 বিলিয়নেরও বেশি ধার করেছিল, অর্থাৎ 25 গুণের মতো। আর ডেরিভেটিভ মিলে তাদের টোটাল ইনভেস্টমেন্ট বা এক্সপোজার ছিল $1 ট্রিলিয়ন বেশি। তাদের মডেল বলছিল এখানে ঝুঁকি কম, কারণ পজিশনগুলো একে অপরের ঝুঁকি কমিয়ে নিয়ে আসছে, হেজিং হচ্ছে। একটা জিনিস এই মডেলটা হিসাব করতে পারে না, সেটা হচ্ছে রিয়েল লাইফে আনইউজুয়াল ইভেন্ট। এবং সেরকম ইভেন্ট হলে কি হতে পারে? 1998 সালের অগাস্ট মাসে রাশিয়া হঠাৎ তাদের গভর্নমেন্ট বন্ডে ডিফল্ট করল। এটা মডেল অনুযায়ী এরকম ঘটনা ঘটা যে গভর্নমেন্ট বন্ড ডিফল্ট করতে পারে অসম্ভব ছিল। পুরো বিশ্বের মানুষ এই রিস্ক এড়িয়ে তখন নিরাপদ জায়গায় সরে বসে করল। কিন্তু এলটিসিএম তারা তখন দেখা গেল যে তাদের এই একটা বিল্ট ইন হেজিং বা রিস্ক ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি ছিল, কিন্তু দেখলো সেটা কাজ করছে না, বরঞ্চ একসাথে সবগুলা তাদের স্ট্র্যাটেজির উল্টা দিকে কাজ করা শুরু করলো। অগস্ট মাসের শেষে তাদের ক্যাপিটাল প্রায় অর্ধেক শেষ। সেপ্টেম্বরের শুরুতে ইকুইটি নেমে আসে $2.3 বিলিয়ন, আর মাসের শেষে সেটা যে দাঁড়ায় $600 মিলিয়ন। লিভারেজ তখন একই রকমই ছিল, বা লোন একই রকম ছিল, শুধু ক্যাপিটাল শেষ হয়ে যাচ্ছিল। মাত্র কয়েক মাসে তারা হারিয়ে ফেলে $4.6 বিলিয়ন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে এলটিসিএম এর ব্যর্থতা পুরো গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেমকে নাড়িয়ে দিতে পারত। তাই 1998 সালে 23 সেপ্টেম্বর ইউএস ফেডারেল রিজার্ভ ওরা এসে হস্তক্ষেপ করল। 14টা বড় ব্যাংকে একসাথে বসিয়ে প্রায় $3.6 বিলিয়ন দিয়ে ফান্ডটাকে রিক্যাপিটালাইজ করানো হলো, শুধু বড় সংকট এড়ানোর জন্য। এখন মেইন কোশ্চেন যেটা, তারা কি বোকা ছিল? একদমই না। ইতিহাসের অন্যতম ইন্টেলিজেন্ট মানুষদের নিয়ে এই টিমটা ছিল। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো ইন্টেলিজেন্ট আর ডিসিপ্লিন এক জিনিস না, তাদের মডেলও অসাধারণ ছিল, কিন্তু তারা এমন পরিমাণে লিভারেজ বা লোন নিয়েছিল যেখানে একটা মাত্র আনএক্সপেক্টেড ঘটনা পুরো ফান্ডকে শেষ করে দিতে পারে। আর ঠিক সেটাই হয়েছিল। কেউ বলতে পারেন এলটিসিএম তো একটা হেজ ফান্ড, সাধারণ ইনভেস্টরের সাথে এটার কি সম্পর্ক? সম্পর্ক আছে। আমরা যখন মার্জিন লোন নিয়ে অনেক এক্সট্রা লোন নিয়ে ট্রেড করি, অথবা খুব রিস্কি ট্রেড করি, অথবা গ্যারান্টেড মনে করে একটা মাত্র কোম্পানিতে পুরো ক্যাপিটাল ঢেলে দিই, তখন আমরা একই টাইপের ভুলেরই একটা ছোট ভার্সনই করি। পার্থক্যটা শুধু সাইজে, স্ট্র্যাটেজিতে না। এই কারণেই একটা প্রফেশনালি ম্যানেজ ডাইভার্সিফাইড ফান্ডের ইম্পর্টেন্সটা অনেক বেশি। রিস্ক শুধু বোঝাটাই যথেষ্ট না, সেটা প্রতিনিয়ত মেজার করতে হয়, পজিশন সাইজ ঠিক করতে হয়। কখনোই এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে একটা মাত্র ভুল সবকিছু শেষ করে দিতে পারে। এটাই ডিসিপ্লিন। আর লং টার্মে ওয়েলথ তৈরির জন্য এই ডিসিপ্লিনটাই সত্যিকারের ফাউন্ডেশন। মনে রাখবেন, মার্কেট এবং ফান্ডে
ইনভেস্টমেন্ট রিস্ক সবসময় থাকে, তাই বিনিয়োগের আগে নিজের রিস্ক টলারেন্স, টাইম হরাইজন এবং সুইটেবিলিটি বিবেচনা করা খুবই জরুরি। ইনভেস্টমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্টে আমরা ঠিক এই নীতিতে বিশ্বাস করি, জিনিয়াস না, ডিসিপ্লিন। তোমরা ফান্ড ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন। আবার দেখা হবে, ধন্যবাদ।